আশা করছি তোমরা সবাই এই ভিডিওটা তোমরা যখন দেখছো তোমরা হয়তোবা তোমাদের মেডিকেলের মার্কসটা কেমন কিংবা তোমরা অলরেডি হয়তো তোমাদের রেজাল্টটা পেয়েও গিয়েছো। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারোনি। এটা আমি কেন বলছি না যে তোমরা মেডিকেলের আশা স্বপ্ন ভঙ্গ হয়েছে, কারণ অ্যাজ এ ফার্স্ট টাইমার ইউ অলওয়েজ হ্যাড এ সেকেন্ড চান্স। ঠিক আছে, তো আমি মূলত আজকে কথা বলবো তোমরা এই জায়গা থেকে কিভাবে আসলে রিকভার করে একটা পার্মানেন্ট তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। হ্যাঁ, আমি শুরুতে আমার একটু পরিচয়টা দিতে চাই। আমি মোহাম্মদ আসাদুদ্দিন, আহ, শিক্ষার্থী ছিলাম 24 ব্যাচে। বর্তমানে অধ্যয়নরত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে। আমার মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু আমার আশানুরূপ হয়নি, এবং আমি কিছু মার্কসের ডিফারেন্সের জন্য আমি হচ্ছে এমবিবিএস কন্টিনিউ করতে পারিনি, কোনো একটা মেডিকেল চান্স হয়নি। এর পরবর্তী সময়ে আমি আহ, কিভাবে আমার ইউনিভার্সিটিগুলো ক্র্যাক করেছিলাম কিংবা তোমরা তোমাদের জায়গা থেকে কিভাবে আসলে ইউনিভার্সিটিতে ভালো করতে পারবে সেটা নিয়ে আজকে আমার অ্যাডমিশন একটা সেশন বলতে পারো। তো এই সেশনে আমি অবশ্যই ভিডিওর শেষে তোমাদের অপিনিয়ন জানতে চাবো, তোমাদের প্রশ্ন কি কি প্রশ্ন থাকবে সেগুলো বুঝতে চাবো। বাট জেনারেল কিছু আলোচনা যদি আমি করি, এই মুহূর্তে তোমাদের সামনে বেশ কিছু পরীক্ষা রয়েছে যেগুলো আসলে অ্যাজ এ মেডিকেল ক্যান্ডিডেট মেডিকেল প্রিপারেশন থেকে তুমি সম্পন্ন করতে পারো, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারো। আমার জানা মতে তোমাদের মোস্ট রিসেন্ট আছে এএফএমসি এএমসি পরীক্ষা। পরবর্তী সময়ে তোমাদের এক সপ্তাহের ব্যবধানে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জানুয়ারির 2 তারিখ আছে। আর এগ্রিকালচারের পরীক্ষা তোমাদের 4 তারিখ আছে। এছাড়াও আসলে অনেকগুলো অপশন আছে। জাহাঙ্গীর জেইউ ডি ইউনিটের পরীক্ষা আছে। তো আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিশনে আমি এই প্রত্যেকটা পরীক্ষায় দিয়েছিলাম এবং প্রত্যেকটাতে আসলে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পেরেছি কিংবা একটা সিট নিশ্চিত করতে পেরেছি। আমি যদি আমার র্যাঙ্কগুলো বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2300 সামথিং আমি বায়োকেমিস্ট্রি সাবজেক্টটি পেয়েছিলাম। পরবর্তীতে যদিও আমি সাক্ষাৎকারে জয়েন হয়নি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 452তম হয়েছিলাম। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট পরীক্ষায় আমি 27তম হয়েছিলাম। আর ডেন্টালেরটা তো আসলে জানাই আছে, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি। তোমরা আসলে কিভাবে আমার মতো কিভাবে একটা তোমাদের অ্যাডমিশন সেশন থেকেই, তোমাদের 25-26 সেশন থেকেই যে কোনো একটা ইউনিভার্সিটিতে একটা সিট নিশ্চিত করবে, সেখান থেকে আসলে কথা বলি। আমি খুব একটা বাড়াবো না। তোমাদের ঢাকা ইউনিভার্সিটি কিংবা এগ্রিকালচার কিংবা তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা প্রত্যেকটিতেই তোমাদের ম্যাথ একটা প্যারা দিবে। কারণ অ্যাজ এ মেডিকেল অ্যাসপিরেন্ট তুমি ম্যাথ থেকে এইচএসসির পর থেকে আসলে ভালো একটা ডিস্টেন্সে আছো। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যাদের ম্যাথ জিনিসটা কম্পালসারি ছিল এইচএসসিতে, তাদের অবশ্যই ম্যাথ দাগাতে হবে। এছাড়াও যাদের ঐচ্ছিক আছে তারাও যদি একটা ভালো সিট পেতে চায়, তাদেরও আসলে ম্যাথ দাগানোটা অনেক আইডিয়াল। তো তোমার এই পজিশন থেকে তুমি ম্যাথের প্রিপারেশনটা কিভাবে নেবে এটা দিয়ে যদি আমি শুরু করতে চাই, আমার সামনে তোমরা একটা বই দেখতে পাচ্ছ, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংকটা মূলত বিভিন্ন ইউনিটের ভার্সিটির প্রিপারেশনের জন্য। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সবাই এই বইটা নিবা। আর তোমরা যদি এটা অ্যাভেলেবল না পাও, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক নিতে পারো তোমরা। এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আসলে কিছুটা টেকনিক্যাল তোমাকে হতে হবে। ঢাকা ইউনিভার্সিটি মূলত তোমার 2টা স্টেপে পরীক্ষা হয়। 60 নাম্বার তোমার প্রিলিমিনারি এক্সাম হয়, 40 নাম্বার তোমার রিটেন এক্সাম হয়। আর ঢাকা ইউনিভার্সিটিতে কেউ যদি সিট পেতে চায়, তার মূল পয়েন্ট ফ্যাক্টর কিন্তু প্রিলিমিনারি বা ওই 60 নাম্বারের পরীক্ষাটা। 60 নাম্বারের পরীক্ষায় তুমি 15 নাম্বার দিবা ম্যাথ, 15 নাম্বার দিবা ফিজিক্স, 15 নাম্বার বায়োলজি, 15 নাম্বার কেমিস্ট্রি। এখন আসি, এই 15 নাম্বারে আসলে কিন্তু তোমাকে কখনো আলাদাভাবে পাশ করতে হয় না। অ্যাজ এক্সাম্পল, তুমি যদি ফিজিক্স কিংবা ম্যাথে 0 পাও, তুমি যদি বায়োলজি কেমিস্ট্রি এই দুইটাতে 15 করে পাও, তোমার যদি পাস মার্ক উঠে 24-এর পাস মার্কটা উঠে, তুমি কিন্তু পাস হিসেবে গণ্য হবে। এখন এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা, ঢাবির যদিও পাস মার্ক 24, কিন্তু তোমার খাতা দেখার জন্য ন্যূনতম তোমাকে 10,000-এর মধ্যে থাকতে হবে। তাই সবচেয়ে সেফেস্ট মার্ক হচ্ছে 60-এর মধ্যে তুমি 30 আপ নাম্বার তোলার চেষ্টা করবা। আর রিটেনের কথা যদি বলি, রিটেনের ক্ষেত্রে আসলে তোমার ম্যাথ কিংবা ফিজিক্স নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নাই। ম্যাথে খুব ছোট ছোট ত্রিকোণমিতির বিভিন্ন কনসেপ্ট কিংবা সরল রেখা, বৃত্ত, এই কনসেপ্ট গুলো তুমি যদি দেখে যেতে পারো, তুমি ম্যাথে অন্তত একটা বা দুইটা কোয়েশ্চেন আনসার করতে পারবা। আর তোমার মেইন ফ্যাক্টর থাকবে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি। খুবই ছোট, খুবই ইজি প্রশ্ন আসে যেগুলো সলভ করলে তুমি ঢাকা ইউনিভার্সিটির রিটেন পাস করে একটা সাবজেক্ট নিশ্চিত করতে পারো।
আমার মেন টার্গেট থাকবে তুমি ম্যাথ কিভাবে আসলে, ম্যাথ বা ফিজিক্স সাবজেক্টগুলো কিভাবে আসলে প্রিলিমিনারি থেকে ভালো মার্কস আনবে। প্রথমত তোমরা কোয়েশ্চেন ব্যাংক নেবা। কোয়েশ্চেন ব্যাংক নিলে সেখানে অ্যানালিটিক্যালি দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা টপিক থেকে প্রতি বছর একটা টাইপ ভিত্তিক কোয়েশ্চেন কমন আসে। অ্যাজ এক্সাম্পল ম্যাট্রিক্স থেকে নির্ণায়কের খুবই কিছু ম্যাথ খুবই কমন আসে, কিংবা ত্রিকোণমিতির কিছু ম্যাথ কমন আসে। তোমার আসলে মাথায় মাইন্ডসেটটা সেট করতে হবে তুমি কোন টপিকগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবে, অগ্রাধিকার সেট করে তুমি সেভাবে আসলে পড়ালেখা শুরু করতে পারবা। অ্যাজ এক্সাম্পল আমি যখন ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছিলাম, আমার কাছে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা খুব ইজি লাগতো, কিংবা সরলরেখা বৃত্ত চ্যাপ্টারগুলো খুব একটা ইজি লাগতো, ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা খুব ইজি লাগতো। এই চ্যাপ্টারগুলো আমি আগে পড়েছিলাম। পরবর্তীতে আসলে সব চ্যাপ্টার তোমাকে টাচ করতেও হবে না, তুমি যদি এই চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেনগুলো আসে এগুলো খুব ভালোভাবে আনসার করতে পারো, তুমি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথে একটা সৌজন্যের মান নিশ্চিত করতে পারো। এখন তোমাকে বলি ম্যাথ জিনিসটা আসলে কেন তোমার ইম্পর্টেন্ট। তুমি তো বলতে পারো ভাইয়া তাহলে আমি ম্যাথ পুরোপুরি স্কিপ কেন করবো না, ম্যাথে তো আসলে আমার আলাদাভাবে পাস করার কোনো দরকার নেই। দেখো, প্রথমত 15 নাম্বার যদি তুমি স্কিপ করতে চাও এটা খুব একটা রিস্কের ব্যাপার। দ্বিতীয়ত তোমাকে আসলে বেটার ফিউচারের জন্য যদি চিন্তা ভাবনা করো, এগ্রিকালচারে তোমার ম্যাথ অবশ্যই দাগাতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাথ তোমাকে অবশ্যই দাগাতে হবে। এইসব পরীক্ষার জন্য আসলে একটা প্রাথমিক প্রিপারেশন হিসেবে তুমি ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারো। যদি তুমি ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করতেও না পারো, তুমি এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো একটা জায়গা নিতে পারো। আর বায়োলজি কেমিস্ট্রি নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ একটা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি কেমিস্ট্রি তার জন্য আসলে কোনো ব্যাপার না, সে খুব ভালোভাবে পাস করতে পারবে। এটা ছিল আমার ঢাকা ইউনিভার্সিটির কথা। এএফএমসি এএমসির জন্য তোমার আলাদাভাবে একটা সিঙ্গেল লাইনও করতে হবে না, মেডিকেলের প্রশ্ন যেমন, মেডিকেলের সবকিছু যেমন, এএফএমসি এএমসিও তেমন। এবার আসি দুইটা আন্ডাররেটেড কথাবার্তা নিয়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট নিয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে বলা হয় তোমার মেডিকেলের সিস্টার এক্সাম, জাহাঙ্গীরনগরের যে ডি ইউনিটের যে পরীক্ষাটা। কেন? কারণ এখানে টোটাল 80 মার্কসের একটা পরীক্ষা হয়। এই 80 মার্কসের মধ্যে তোমার 44 নাম্বার আসে বায়োলজি থেকে, 24 নাম্বার আসে কেমিস্ট্রি থেকে। মানে এমন 80 নাম্বার তুমি 68 নাম্বার পাচ্ছ বায়োলজি আর কেমিস্ট্রি থেকে। আর তোমার 4 নাম্বার আসে ইংলিশ, 4 নাম্বার আসে বাংলা, 4 নাম্বার আসে আইকিউ থেকে। সবচেয়ে বড় সুখবরের ব্যাপার, তোমার এই যে এক্সট্রা সাবজেক্ট আছে বাংলা এবং আইকিউ, এটা যদি তুমি জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংক টাইপ দেখো হুবহু কমন পড়ে যায়, কিংবা টাইপটা কমন পড়ে যায়, তাহলে এই 4 নাম্বার বা 8 নাম্বার নিয়ে আসলে তোমার খুব একটা মাথা ব্যথা নেই। মাথা ব্যথার জায়গা তোমার মূলত বায়োলজি কেমিস্ট্রি এগুলো নিয়ে। এখন যেহেতু বায়োলজির একটা বড় নাম্বার আছে তাদের প্রশ্ন করার মতো, তাই মেডিকেলের বাইরে কিংবা মেইন বইয়ের বাইরে গিয়েও তারা কয়েকটা কোয়েশ্চেন করে। কিন্তু জাহাঙ্গীরনগরে টিকতে হলে তোমার টেকনিক্যাল ব্যাপারটা হলো, যা কিছু তোমার মেইন বই থেকে আসবে সিলি মিস্টেক করা যাবে না। ওই প্রশ্নগুলো যদি তুমি সঠিকভাবে দিয়ে আসতে পারো, তুমি কঠিন প্রশ্ন যদি স্কিপ করতে পারো, আন্তাজে না দাগিয়ে তুমি যদি স্কিপ করতে পারো, তুমি কিন্তু অবশ্যই একটা সিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করতে পারবে। আমার ক্ষেত্রে আমি কিন্তু 80টা প্রশ্ন টাচ করতে পারি নাই, কিংবা আমি প্রপার কোনো প্রিপারেশন নিতে পারিনি। মেডিকেলের পরপরই আসলে আমাকে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে হয়েছিল। আমি আমার মেডিকেলের যা রেসিডুয়াল নলেজ তাই দাগিয়ে এসেছি এবং আলহামদুলিল্লাহ আমি একটা ভালো পজিশন পেয়েছি। আমার জাহাঙ্গীরনগরের সাবজেক্ট ছিল মাইক্রোবায়োলজি। এবার যদি আমি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা, এটা আসলে মেডিকেল স্টুডেন্টের জন্য আরেকটা বড় জায়গা। এইটা খুবই আন্ডাররেটেড বাইরের জেলার স্টুডেন্টদের জন্য। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব কম জানে, তারা যা কিছু জানে আসলে ঢাকা বেস। তাহলে আমি বলবো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আসলে ওয়ান অফ দ্য টপ পাবলিক ইউনিভার্সিটি, এন্ড এই ইউনিভার্সিটির পরীক্ষার প্যাটার্ন মেডিকেলের সাথে অনেক বেশি যায়। এখানে তোমার মেডিকেলের মতোই 25 নাম্বার আসে তোমার ফিজিক্স থেকে, সরি 20 নাম্বার আসে তোমার ফিজিক্স থেকে, 25 নাম্বার আসে কেমিস্ট্রি থেকে, 25 নাম্বার আসে তোমার বায়োলজি থেকে। এরপর কেউ চাইলে আসলে ম্যাথও দাগাতে পারে বায়োলজির পরিবর্তে। তাহলে তুমি যেহেতু একজন মেডিকেল স্টুডেন্ট, তোমার আসলে ম্যাথ দাগানোটা খুব একটা দরকার নাই, তোমার দাগানো উচিত বায়োলজি, কারণ বায়োলজিতে 25-এ 25 পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা যা আসে তাহলে বাংলা, ইংলিশও কিন্তু মেডিকেলের মতো পুরোটাই আছে। বাংলার ক্ষেত্রে যদি তুমি ভালো করতে চাও, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগে তোমাদের যে পাঠ্য বইয়ের বাংলা বই আছে সেখান থেকে আসলে লেখক পরিচিতি, কিংবা আমরা এইচএসসির জন্য যেরকম ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখে যাই সেটা দেখতে পারো, কিংবা তোমার যদি সময় স্বল্পতা থাকে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকও দেখে যেতে পারো। অবশ্যই প্রশ্ন ব্যাংক থেকে তুমি হুবহু কমন তো পাবে না, বাট টাইপ বুঝে ফেলতে পারবা, কিংবা কোয়েশ্চেন কোনখান থেকে আসবে সেটা বুঝতে পারবা। ফাইনালি সবকিছুর পরে আসলে তোমরা, আমি খুব একটা তোমাদেরকে সিনক্রোনাসলি বলতে পারতেছি না, সিরিয়াল ওয়াইজ বলতে পারতেছি না যে কোনটার পর আসলে কোনটার প্রিপারেশন তোমার নেওয়া উচিত।
আমি ওভারঅল প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদাভাবে বলার চেষ্টা করছি। এগ্রিকালচারের জন্য যদি তোমাকে আমি বলি, এখানে আসলে মেডিকেল অ্যাসপিরিয়েন্টদের জন্য মাথা ব্যথার জায়গা একটাই, ম্যাথ। আগে বলে রেখেছি, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট রেখে ম্যাথটা পড়া প্র্যাকটিস করো, এগ্রিকালচারের ম্যাথ কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, খুবই ইজি লেভেলের হয় তোমার জন্য, তাহলে এগ্রিকালচারের ম্যাথটা কোনো ব্যাপারই হবে না। এরপর আসে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা। এটাও আসলে মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য একটা ভালো জায়গা, এখানেও 80 নাম্বারের একটা পরীক্ষা হয়। এন্ড এই পরীক্ষায় ভালো করতে গেলে আসলে এটা একটু আনপ্রেডিক্টেবল, এখানে ফিজিক্স কিংবা ম্যাথ মাঝে মধ্যে কিছুটা কঠিন করে ফেলে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আসলে তোমাদের একটু পরে টার্গেট থাকা উচিত। তার আগে আসলে যে ইউনিভার্সিটির কথাগুলো আমি বলে গেলাম, এছাড়া জিএসটি গুচ্ছর কথাও আসলে বলা উচিত ছিল। জিএসটি গুচ্ছতে আসলে তোমার ম্যাথ দাগালে কিংবা মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই সাবজেক্টগুলো দিয়ে আসলে ভালো একটা জায়গা তুমি করে নিতে পারো। মোট কথা, মেডিকেল অ্যাসপিরেন্ট হয়েও এমন অনেকগুলো টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট আছে যেগুলো আসলে তুমি এনশিওর করতে পারো। সেটার আসলে এক্সাম্পল, একটা ছোট্ট এক্সাম্পল হিসেবে আমি নিজেকে উপস্থাপন করতে পারি, কিংবা তুমি তোমার চারপাশে যদি দেখো, তুমি দেখবা হাজারটা স্টুডেন্ট এমন আছে যারা মেডিকেলে আশানুরূপ করতে পারে নাই, বাট অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসলে তারা অনেক ভালো রেজাল্ট করেছে, অনেক ভালো সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেছে। তাই তুমি যত তাড়াতাড়ি নিজেকে অ্যাডপ্ট করে নিতে পারবা, অ্যাডমিশনের একটা বড় বাস্তবতা হচ্ছে অ্যাডাপ্টেশন। তুমি যখন মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ছিলা, তুমি মেডিকেল নিয়ে ভেবেছো, এখন তুমি যেহেতু দেখতে পারতেছো তোমার মেডিকেল হয়তো হবে না, কিংবা তুমি অলরেডি রেজাল্ট পেয়ে গেছো, তোমার মেডিকেল হয়নি, তখন আসলে তুমি যত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবা, যত তাড়াতাড়ি নিজেকে মেন্টালি স্ট্রং করতে পারবা, তুমি তত তাড়াতাড়ি তোমার অ্যাডমিশন সিজনটা অফ করতে পারবা। যদি তুমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নাও, একটা পাবলিক ইউনিভার্সিটিতে তোমার সিট নিশ্চিত করে রাখা তোমার ওই সেকেন্ড টাইম প্রিপারেশনকে অনেক অনেক উপরের লেভেলে নিয়ে যাবে। তাই আমার মোটিভেশন থাকবে, এই ভিডিওটা তুমি যখন দেখছো, তুমি অবশ্যই মাথা ঠান্ডা রাখো, তুমি তোমার টার্গেট সেট করো, কোন ইউনিভার্সিটি বা কোন ইউনিটগুলো তোমার পছন্দ সেটা তুমি সেট করো। আর তোমার সমস্যার ব্যাপারগুলো ভাইয়াকে অবশ্যই ইনবক্সে জানাতে পারো। এই পর্যন্ত আসলে যে মোটিভেশন বা যে টেকনিকগুলো আমি তোমাকে বলেছি সেগুলো ফলো করতে পারো। এগুলো যদি এভাবে যদি তুমি প্রিপারেশন নাও, আর সবচেয়ে বড় কথা নিজের কনফিডেন্ট, নিজের প্রিপারেশনের প্রতি যদি তুমি কনফিডেন্ট হও, খুব শীঘ্রই ইনশাল্লাহ তুমি একটা ভালো জায়গায় চান্স পাবে। আজকে আর কিছু আমি বলছি না। যদি তোমাদের আর কোনো ডাউট থাকে তুমি আমাকে ভিডিওতে জানাতে পারো। ধন্যবাদ।